আর একটা প্রবাদ আছে যে बनारस की सुबह और लखनऊ की शाम। कि दरो दीवार पे हसरत से नज़र करते हैं, दरो दीवार पे हसरत से नज़र करते हैं, खुश रहो अहले वतन, रुख सदे आखिर है, सनम हम तो सफ़र करते हैं। आदाब सर। আপনারা তো আমাকে পাঞ্জাবি পরে খুব একটা দেখেন না, এবার ঠিক করেছি পাঞ্জাবি পরে ব্লগ করব। দাস্তারখানের শাহী টুকরা যে না খেয়েছে সে জীবনে পৌঁছতেছে, এই বলে রাখলুম। আর এইখানে কিনতে কিনতে কাহিল হয়ে জ্যাকেট ট্যাকেট খুলে ফেললো। গরম গরম মাটন বিরিয়ানি, মাটনের পিস অসাধারণ এবং বিরিয়ানির চালটা খুব সুন্দর। আজকে সেই স্বয়ং রামচন্দ্রের মূর্তি আমরা দেখে এলাম, যে ছোট অবস্থায় রাম লালা, সত্যি তিনি আমাদের কাছে আদরের। খুবই ভালো লেগেছে বেনারসের হোটেল। ওই রকম একটা কনজাস্টেড জায়গায় এত সুন্দর একটা হোটেল হতে পারে, এটা আমি কিন্তু কোনোদিন ভাবতেও পারিনি। সবাইকে নিয়ে এখন ভুলভুলাইয়ার ভেতরে ঘুরে বেড়াচ্ছি। একসাথে না হলে কেউ একজন হারিয়ে গেলেই গেল। এই যে এটা অল ওভার কাজ, এই যে পুরোটা কাজ। খাবারও দারুণ, স্টে দারুণ, ঘোরা দারুণ, সব কিছু আমরা খুব লিমিটেড টাইমের মধ্যে অনেক কিছু দেখে নিয়েছি। খুব ভালো ব্যাপার, এক্সপিরিয়েন্স। আজকে 17ই ডিসেম্বর 2025। আমরা গত 3 দিন বেনারসে ছিলাম, দারুণ সুন্দর বেনারসে ঘুরেছি এবং বেনারস থেকে আজকে আমরা রওনা দিচ্ছি লখনৌয়ের উদ্দেশ্যে। এই যাওয়ার পথে আমরা অযোধ্যায় কিছুক্ষণ স্টে করব এবং অযোধ্যায় রামলালার মন্দির সেগুলি দেখে নেব। আর এইখানে আমাদের গাড়িতে এখন লাগেজ লোডিং হচ্ছে, এই লাগেজ লোডিং হলেই আমরা চলে যাব। এইখানে একটা কথা বলে রাখি, এই যে থানা চৌক বেনারসে, এই থানা চৌকের সামনেই এই গলিটা দিয়ে এই জাস্ট 20 মিটার মতন ঢুকেই আমাদের হোটেল, একদমই মানে থানা চৌকের সামনে হোটেল এবং এটাই হচ্ছে লোকেশন। আর এইখানে কিন্তু সকালবেলায় গাড়ি দাঁড়াতে দেয় না, মানে সকালবেলা ওই মোটামুটি 7:30 8টার পরে আর গাড়ি দাঁড়াতে দেয় না, গাড়ি ঢুকতেও দেয় না। তো আমরা সেই কারণে একটু সকাল সকাল রওনা দিলাম। এখন ঘড়িতে সময় 7:29। এই কিছুক্ষণের মধ্যেই আমরা রওনা দেবো, মোটামুটি 7:30 7:35-এর মধ্যে অযোধ্যার উদ্দেশ্যে। প্রায় 2-2.5 ঘন্টা চলার পরে একটা জায়গাতে আমরা দাঁড়িয়েছি একটু চা খাওয়ার জন্য, আর তার সাথে কিছু স্ন্যাক্স নেব। আর বাসেই আমাদের রানিং ব্রেকফাস্ট সার্ভ করা হয়েছে, কিন্তু বক্তব্য সেটা নয়, বলার কথা সেটাই যে এই যে এই কদিন আমরা বেনারসে ছিলাম, বেনারসে যেরকম ওয়েদার পেয়েছি তাতে কিন্তু খুব যে একেবারে মারাত্মক ঠান্ডা তা নয়, কিন্তু এই যে আমরা প্রায় 100 কিলোমিটার মতন চলে আসার পরে এখন যা ঠান্ডা পাচ্ছি, মানে সম্পূর্ণ ভিন্ন ওয়েদার। মানে বেনারসের ওয়েদার দেখে ভাববেন না কেউ যে এই শীতকালে বেনারস অযোধ্যা এই দুটো জায়গার ওয়েদারই এক থাকবে। আমার তো মনে হচ্ছে যে এইদিকে বেশ ভালো ঠান্ডা পড়বে। আর এই দেখুন বৌদির অবস্থা, এমনই তার ঠান্ডা লেগেছে। আমরা অযোধ্যায় এসে পৌঁছলাম, এখন ঘড়িতে সময় দুপুর 1:15। এই বেনারস থেকে অযোধ্যা পর্যন্ত দূরত্ব হচ্ছে 219 কিলোমিটার, সময় লাগে 4.25 ঘন্টা। আমরা রাস্তায় যে জায়গায় দাঁড়িয়েছিলাম সেখানে প্রায় 8 ঘন্টা 45 মিনিট সময় গেছে। তো এখন আমরা যেখানে এসে পৌঁছালাম অযোধ্যার,
এরপরে কিন্তু আর বড় গাড়ি যেতে দেয় না, ছোট গাড়ি তাও আরও কিছুটা যায়, কিন্তু এখান থেকে আপনাকে অটো নিয়ে যেতে হবে মন্দির স্থল পর্যন্ত। এবং এখান থেকে দূরত্ব প্রায় 2 কিলোমিটার, এক একটি অটো নিচ্ছে 200 টাকা করে। তা আমরা দরাদরি করে সেটা 150 টাকায় নামালাম, মানে এক একটি অটোতে 5 জন করে নেবে 150 টাকা। এইসব পথঘাট নতুন করে তৈরি হয়েছে, খুব সুন্দর ঝাঁ চকচকে পথঘাট। এখান দিয়ে এই যে পাশে বাইপাসটি চলে গেল, এটি হলো গাড়ি যাওয়ার পথ, আর আমরা এই টোটো করে এই পাশের পথটি দিয়ে যাচ্ছি। আমরা যেই রাস্তাটি দিয়ে যাচ্ছি সেই রাস্তাটি অযোধ্যা স্টেশনের পাশ দিয়ে যাচ্ছে। এই দেখুন অযোধ্যা স্টেশন। মন্দিরে যাওয়ার যে রাস্তাটি সেটি আপনাদের দেখালাম, খুবই চওড়া রাস্তা, কিন্তু এই হচ্ছে মন্দির অঞ্চল ছাড়া অযোধ্যার অন্যান্য অঞ্চলের রাস্তাঘাট। আমরা যে পথটি দিয়ে যাচ্ছি সেই পথটি অযোধ্যা স্টেশনের পাশ দিয়ে যাচ্ছে। এই দেখুন আমরা অযোধ্যা স্টেশন পার করছি। আর এখানে রাস্তার দুধারে রেলিং জুড়ে প্রচুর দোকানপাট, অসংখ্য দোকানপাট। আর স্টেশন থেকে মন্দিরের যে প্রবেশদ্বার সেই প্রবেশদ্বারের গেট পর্যন্ত নিয়ে যেতে হুইল চেয়ারও পাওয়া যায়, আপনারা হুইল চেয়ারের সাহায্য নিতে পারেন। হুইল চেয়ার নেয় 50 টাকা করে, আর ভেতরে থেকে আবার আপনাকে আলাদা করে হুইল চেয়ার নিতে হবে। ওই গেটে যে অফিস রয়েছে সেই অফিসে গিয়ে যোগাযোগ করলে ওনারা হুইল চেয়ারের ব্যবস্থা করে দেবেন। এইখানে হচ্ছে মন্দিরের প্রবেশের গেট, আর তার এই উল্টো দিকে উদুপি এক্সপ্রেস। এই রেস্টুরেন্টে আমরা এখন খাওয়া দাওয়া করব। এই উদুপি এক্সপ্রেস তো একটা চেইন, অনেকেই জানেন। আর এখানে সব রকম খাবারই পাওয়া যায়, ভাত, রুটি, তার সাথে সাউথ ইন্ডিয়ান, পাঞ্জাবি, বিভিন্ন ধরনের ডিশ এখানে পাওয়া যায়। আমাদের এখানে যারা রয়েছেন তারা নিজেদের পছন্দ মতন যার যেরকম খাবার পছন্দ তারা সেটা বেছে নিচ্ছেন। কেউ ছোলে ভাটুরে নিচ্ছেন, কেউ ধোসা নিচ্ছেন, কেউ আপনার বড়া পাও নিচ্ছেন, বিভিন্ন ধরনের খাবার বেছে নিচ্ছেন। আমাদের থালি এসে গেছে অযোধ্যাতে। আচ্ছা, দিয়েছে প্লেন রাইস, 4টে রুটি ঘি মাখানো, তার সাথে রয়েছে ভেজ ডাল, পনির, একটা মুগ কড়াই দিয়ে মানে তরকার মতন একটা জিনিস আছে, একটা মিক্সড ভেজিটেবল, চাটনি, পাঁপড়, মিষ্টি, তার সাথে টক দই। প্রচুর খাবার, থালিটা বেশ ভালো না? খুব ভালো, খুব ভালো। এবং এই যে দই বললি অনেক বেশি। হ্যাঁ বলেছি, টক দই বলেছি। টক দইটা মিষ্টি দই মনে হচ্ছে না। এটা আপনি কি অর্ডার দিয়েছেন? আমি ধোসা। ধোসা? আপনি আমাদের দলে, আমরাও ধোসা অর্ডার দিয়েছি। এখনো ধোসা আসেনি, অপেক্ষা করছি, আশা করি ভালোই হবে থালির মতন। আপনারা থালি নিয়েছেন তাই তো? যেহেতু বাঙালি পরিষ্কার কথা, ভাত ছাড়া একবেলা চলে না, তো এটাই ঠিক আছে আমাদের। ভাত ছাড়া এতদিন চালিয়ে দিচ্ছেন, কিছু করার নেই, বাইরে এসেছি ঘুরতে, এনজয় আসার জন্য না, মানে বেনারস, অযোধ্যা, সারনাথ কোনো জায়গাতেই তো মাছ পাওয়া যাবে না। এসছি আমরা এনজয় করতে, খেতে না, খাওয়াটা বাড়ি থেকেও খাবো। এই এনজয়, এই আনন্দটা কোথাও পাবো না বাড়ি গিয়ে, কিন্তু এটাই আমার কাছে সব থেকে বড় জিনিস। আর এইদিকে সঞ্চারে নিয়েছে নুডলস। বাহ, দেখতে তো বেশ সুন্দর। আপনি নিয়েছেন ছোলে ভাটুরে,
আর এইদিকে আপনি নিয়েছেন ধোসা, এখনো দেয়নি, আর তুমি নিয়েছো স্যান্ডউইচ, এগুলো এখনো আসছে। আসলে সবাই তো একরকম অর্ডার দেয়নি, বিভিন্ন জন বিভিন্ন রকম অর্ডার দিয়েছে, যার জন্য অর্ডার সার্ভ করতেও একটু দেরি হচ্ছে, স্বাভাবিক। থালি নিয়েছেন আপনারা? বাহ, ঠিক আছে। থালি ঠিক আছে তো? হ্যাঁ, অনেক অনেক কিছু তো দিয়েছে। হ্যাঁ, কোয়ান্টিটি ভালো। প্রচুর। আমি মানে 60% তুলে দেওয়ার পরেও এখন আর টেস্ট কিরকম বলুন তো? টেস্ট এখন অবধি তো খুবই ভালো। টেস্ট ভালো, খুব। আচ্ছা, বুবুর প্লেটে চাউ দেখে ভাববেন না যে বুবু চাউ খাচ্ছে, বুবু কিন্তু ধোসাই খাবে। এই চাউটি সঞ্চারিত চাউয়ের থেকে কিছুটা অংশ বুবু এখন আমরা এই সবাই রাম মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করছি। আর এখানে আপনাদের বলে রাখি যে স্টেশন থেকে যে হুইল চেয়ারে 50 টাকা করে আপনাদের এই গেটটি পর্যন্ত নিয়ে এলো, এরপরে এসে এখানে হুইল চেয়ার সুবিধা লেখা আছে। আর এখানে কিন্তু সিনিয়র সিটিজেন এবং শারীরিকভাবে যাদের অসুবিধা আছে তাদের ক্ষেত্রে হুইল চেয়ার প্রোভাইড করা হয়, কিন্তু সেটি ফ্রি সার্ভিস নয়। এখানে আপনাকে 150 টাকা জমা দিতে হবে হুইল চেয়ারের জন্য, আর তার সাথে আপনার আধার কার্ড লাগবে। এখান থেকে টোকেন নিয়ে আপনি হুইল চেয়ারের মাধ্যমে সরাসরি আলাদা একটি রো দিয়ে প্রবেশ করবেন এবং আপনার তার সাথে সাথে ভিআইপি দর্শনের টিকিটও হয়ে গেল, অর্থাৎ আপনি হুইল চেয়ারে করে গিয়ে বিশেষভাবে দর্শন করে আসতে পারেন। কিন্তু এখানে লেখা রয়েছে যে যারা সিনিয়র সিটিজেন বা শারীরিকভাবে অসুবিধা রয়েছে তারাই হুইল চেয়ারের সুবিধা নিতে পারবেন, কিন্তু এখানে আমি দেখছি অনেকেই কিন্তু এখান থেকে 150 টাকা দিয়ে টিকিট বুক করে হুইল চেয়ারে করে ভেতরের দিকে যাচ্ছেন। এই যে হুইল চেয়ারের মাধ্যমে আপনি যে যাবেন সেটি এই লাইনের মাধ্যমে যাবেন, আর এই লাইনটি হচ্ছে সাধারণ লাইন। এই যে গেটটা দিয়ে এই পর্যন্ত এলাম, এই পর্যন্তই আপনি মোবাইল ক্যামেরা আর স্মার্ট ওয়াচ যা কিছু সব ব্যবহার করতে পারবেন, কিন্তু তারপরে এগুলি কোনো কিছু নিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করা যাবে না। মন্দিরের ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড নয়, কাজেই আমার ক্যামেরা এবং মোবাইল সব কিছু এখানে জমা রাখতে হবে। তো আমি একজনকে জিজ্ঞেস করলাম যে মোবাইল নিয়েও যাওয়া যাবে না, বললো যে না, রামলালা রুষ্ট হো যায়েঙ্গে। তো আমাকে তার জন্য এখানে জমা রেখে যেতে হবে, জমা রেখে এবং আপনাকে ফুল স্ক্যান করে তারপরে আপনাকে ভেতরে পাঠানো হবে। তো আমরা এখন সব কিছু জমা রেখে যাচ্ছি রামলালার দর্শন করতে, এবং যাতে রামলালা রুষ্ট না হন তার জন্য সর্বরকম চেষ্টা করব। আমাদের এই প্রথম অভিজ্ঞতা রাম মন্দির দেখবার হবে, দেখে এসে বলছি কেমন লাগলো। তবে গেটের ভেতরে এতদূর পর্যন্তই মোবাইল ক্যামেরা, এমনি ক্যামেরা আপনাদের নিয়ে আসতে দেবে, ভেতরে কিচ্ছুটি নিয়ে ঢুকতে দেয় না, শুধুমাত্র পার্স নিয়ে ঢুকতে পারেন। জায়গাটা অনেক বড়। এখানে এরকম খুলে পাওয়া যায়, তার মধ্যে জুতো এবং আপনার যা প্রয়োজনীয় সামগ্রী সব একসাথে করে জমা দিতে হবে। জুতো রাখার জন্য কিন্তু আলাদা কোনো ব্যবস্থা নেই। এখানে সবাই দেখছি মন্দিরের বাইরে
মানে ঢোকার রাস্তার বাইরে ছড়িয়ে ছিটিয়ে জুতো রেখেছেন, আর যারা জুতোর নিরাপত্তার কারণ চিন্তা করছেন তারা এই থলের মধ্যেই জুতো এবং ব্যাগ জাতীয় জিনিস সব কিছু ভরে তারপরে জমা দিচ্ছেন। তো আমাদেরও তাই করতে হবে। ছোট থেকে রামায়ণ মহাভারতের গল্প আমরা পড়ে এসেছি, শুনে এসেছি মা দিদাদের মুখে। আজকে সেই স্বয়ং রামচন্দ্রের মূর্তি আমরা দেখে এলাম, যে ছোট অবস্থায় রাম লালা, সত্যি তিনি আমাদের কাছে আদরের রাম। সেই শ্রী রামকে আমরা দেখে এলাম, মনের মধ্যে তিনি আমাদের কাছে সন্তান রূপে পূজিত হলেন। এক আলাদা ভাব মনের মধ্যে, সত্যি ওনাকে নিজেদের সন্তান রূপে পেয়ে, নিজেদের মধ্যে পেয়ে এক মানে কি বলবো, একটা অনাবিল আনন্দ, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। সেই অনুভূতি যে ঈশ্বর দিয়েছেন, এমন দর্শন করার মুহূর্ত দিয়েছেন, এই দাদাদের গ্রুপের সাথে, অনিন্দ দাস শাশ্বতীদের সাথে যুক্ত হতে পেরে মনে হচ্ছে যাত্রা সম্পূর্ণ হোক, এইভাবেই চলতে থাকুক, ঈশ্বরের আশীর্বাদ থাকুক, রামলালার আশীর্বাদ থাকুক। জয় শ্রী রামলালা। আজকে খুব ভাল লাগলো। আমরা এসেছি শ্রীরাম জন্মভূমির এখানে, যে রাম মন্দির নতুন তৈরি হয়েছে, এবং প্রধান উদ্যোক্তা আমাদের প্রিয় অনিন্দদা এবং বুবুদি, না হলে আমাদের পক্ষে সম্ভব ছিল না। অনেকে অনেকভাবে বলতে পারে, ব্যক্তিগতভাবে ব্যক্তিগত অভিজ্ঞতা বলি, মন্দিরের স্থাপত্য কার্য শৈলী খুব সুন্দর, কারুকার্য অপূর্ব, ভেতরে কাজকর্ম চলছে। শ্রীরামচন্দ্রের যিনি মূর্তি, উনি ছোট বয়সের হয়তো মূর্তি, রামলালার মূর্তি, ভাল লেগেছে। তবে মন্দিরের স্থাপত্যকলা অপূর্ব, ভক্তিভাব নিজের কাছে, কারণ ধর্ম যার যার উৎসব সবারই, কিন্তু একটাই বক্তব্য আমি বলবো যে মন্দিরের স্থাপত্য কার্য খুব সুন্দর। রাম মন্দির দর্শন করে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। এখানে ভিড় হয় প্রচণ্ড, যা দেখলাম। তবে ভিড় প্রচণ্ড হলেও কিন্তু লাইনটা স্মুথ গতিতে এগোয়, অতএব খুব একটা বেশিক্ষণ দাঁড়াতে হয় না। মোটামুটি ওই ঘন্টা দেড়েকের মধ্যেই আপনাদের সম্পূর্ণ দর্শন হয়ে যাবে। মানে আমরা আজকে যে এলাম, আজকে প্রচুর লোক রয়েছেন, কিন্তু তা সত্ত্বেও 1.5 ঘন্টার মধ্যে একেবারে মন্দিরে প্রবেশ থেকে শুরু করে এই বেরিয়ে যাওয়া পর্যন্ত পুরোপুরি 1.5 ঘন্টার মধ্যে হয়ে গেল। রাম মন্দির দেখে নিয়ে বেরিয়ে এখন আমরা হনুমানগড়ির উদ্দেশ্যে যাচ্ছি। এখান থেকে ব্যাটারি চালিত গাড়ি পাওয়া যায়, 20 টাকা করে নেয়, হনুমানগুড়ি পর্যন্ত পৌঁছে দেয়। এই যে এখানে এসে আমাদের রেগুলার ভিউয়ার, ওনাদের সাথে দেখা হলো। আপনাদের নাম বলুন। আমার নাম শিবনাথ দে, আমি সালকিয়া বাসী। শিবনাথ দে, আপনার নামও বলুন। লীনা দে। আর দেবজ্যোতি দে ছেলে। আচ্ছা আচ্ছা, সৃজনী দে। বাহ, এনাদের সবার সাথে দেখা হলো এই হনুমানগড়ি মন্দিরের সামনে। এই যে এই সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে হনুমানগড়ি মন্দিরে, 101টা সিঁড়ি আছে বোধহয়। এইটাই আমি সেটা শুনলাম যে 101টা সিঁড়ি আছে। তা পেছন দিয়ে আরেকটি রাস্তা আছে, সেখান দিয়ে হুইল চেয়ার দিয়ে কিছুটা ওঠা যায়, তারপরে 30টা সিঁড়ি উঠতে হবে। তো আমি এখানে দাঁড়িয়ে ছবি তুলছি, ওনাদের সবার সাথে দেখা হলো, খুব ভালো লাগলো। হাওড়া থেকে আসছেন ওনারা, হাওড়া থেকে আসছেন। এটা আপনার অ্যানালিসিসটা খুব ভালো।
মন্দির দেখে যতই ভালো লাগুক, কিন্তু মন্দিরের ভেতরে ক্যামেরা নিয়ে ঢোকা যায় না, কাজেই ক্যামেরা এখানে বন্ধ করে দিতে হবে। হনুমানগড়িতে এসে লোকে প্যাড়া খায় প্রসাদ হিসাবে, আর এনারা সবাই এখানে বসে চা খাচ্ছেন, সন্ধ্যাবেলার চা, তাই তো? পরে খাবো, আগে চা খেয়ে নি। চা আছে, চায়ের সাথে অনেকে টায়ারও খোঁজ করছে। এই অযোধ্যা থেকে এখন আমরা রওনা দেব লখনৌয়ের উদ্দেশ্যে। অযোধ্যা থেকে লখনৌয়ের দূরত্ব 136 কিলোমিটার, সময় লাগে 2.5 ঘন্টা মতন। আর আপনারা যদি অযোধ্যাতে একটা নাইট স্টে করেন তাহলে এখানে আপনারা অযোধ্যাতে সরজু নদীর ধারে যেতে পারেন এবং সেখানে লাইট অ্যান্ড সাউন্ডের অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানটিও আপনারা দেখতে পারেন। অযোধ্যা থেকে প্রায় 2.5 ঘন্টা জার্নি করে আমরা এসে পৌঁছালাম এখন লখনৌ। আমরা লখনৌতে যে হোটেল নিয়েছি, হোটেলের নাম হলো সূর্যা ইন্টারন্যাশনাল। আর এখন আমরা রুমে যাব, রুমে গিয়ে রেস্ট নেব, তারপরে আজকের ডিনার আমরা এই হোটেলেই করব। আমাদের কোম্পানি থেকে বলা হয়েছে বিরিয়ানি, তাই তো? চিকেন বিরিয়ানি। বেনারসে 3 দিন ভেজ খাওয়ার পরে আজকে এসে একটু স্বাদ বদল হবে, আর তারপরে কালকে আমরা লখনৌয়ের বিভিন্ন জায়গা ঘুরবো, আর তার সাথে সাথে লখনৌয়ের ফুড এক্সপ্লোর করব। একদম মানে একদম এ থেকে ভেজ থেকে একদম এক্সট্রিম নন ভেজ। এক্সট্রিম নন ভেজ। আর একটা প্রবাদ আছে যে বেনারস কি সুবহ আর লখনৌ কি শাম। একদম। তো আমরা আজকে বেনারসের সুবহ দেখে লখনৌয়ের শাম দেখছি। ভীষণ ভালো অভিজ্ঞতা, খুব ভালো লাগছে। তবে এখানে খুব ঠান্ডা, বেনারসে এত ঠান্ডা ছিল না। হ্যাঁ, এই হোটেলের এই হলো রুম। রুমের সাইজটা কিন্তু যথেষ্ট বড়। রুমের যা যা ইকুইপমেন্টস সেগুলি সবই আছে, এবং তার সাথে এখানে টি কফির শেষে 2টি জলের বোতল এবং ইলেকট্রিক কেটেল, এদিকে ওয়ার্ড্রব, এখানে টিভি, এসি, সমস্ত কিছু আছে। আর এই দিকে জানালা রয়েছে, বাথরুমটিও আলাদা সেগমেন্ট করা রয়েছে, এইদিকে বেসিনের দিকটা আলাদা রয়েছে। বাথরুমটিও যথেষ্ট ভালো। রুমটি আপনারা দেখছেন। আর এই হোটেলটি এখানে যে বিধানসভা ভবন রয়েছে, বিধানসভা ভবনের কাছেই, এবং লখনৌ চারবাগ স্টেশন থেকে মাত্র 1 কিলোমিটার দূরত্বে। আজকে 18ই ডিসেম্বর 2025। আমরা এখন ব্রেকফাস্ট করতে এসেছি। আমরা মানে আমি, বাকি সবাই ব্রেকফাস্ট করে বাসে চলে গেছে। আজকে আমরা লখনৌ শহরের বিভিন্ন জায়গাগুলি ঘুরতে বেরোবো। এখানে বুফে সিস্টেমে ব্রেকফাস্ট রয়েছে, অনেক কিছুই রয়েছে। গুড মর্নিং। এগুলি সব রয়েছে। এখানে সুইট সেজওয়ান, প্লেন কার্ড, আলু পরোটা, এখানে স্যান্ডউইচ, ফ্রুট, এগ, এদিকে কর্নফ্লেক্স, অনেক কিছুই রয়েছে। আর এই হচ্ছে হোটেলের ডাইনিং। বুবুরও হয়ে গেছে ব্রেকফাস্ট। আগে দেখেছি, ঠিক আছে। এখন আমরা নবাবের শহর লখনৌ ভ্রমণে বেরোচ্ছি। এখান থেকে আমরা প্রথমে যাব বড়া ইমামবাড়া, সেখানে ভুলভুলাইয়া, রুমি দরওয়াজা ইত্যাদি যে জায়গাগুলি সেগুলি সব ঘুরবো। তারপরে যাব রেসিডেন্সি,
তারপরে লাঞ্চ করে তারপরে আমরা নিউ লখনৌর দিকে যাব। এক এক করে জায়গাগুলো দেখতে থাকুন, যে জায়গাগুলো আমরা ঘুরছি। এই জায়গাটি হলো কেসারবাগ চৌরাহা। এই নবাবী ঘরানার সাথে যুক্ত যেসব তাওয়াইফরা ছিলেন তারা এই সব বাড়িগুলিতে বাস করতেন। এই কেসারবাগ চৌরাহার চারপাশে যে বাড়িগুলি দেখা যায়, এই বাড়িগুলির আকৃতি সব একরকম, রঙও একরকম। ये 76 मंजिल इसलिए ये अंग्रेजों गवर्नर की ये कोर्ट थी और इसमें जौली एलएलबी की शूटिंग भी हुई थी। মোগল সাম্রাজ্যের বিস্তার সব থেকে বেশি ছিল ঔরঙ্গজেবের সময়। এই সুবিশাল মোগল সাম্রাজ্যকে 22টি অঞ্চল বা 22টি ক্ষেত্রতে ভাগ করা হয়েছিল, 22টা প্রভিন্সে। এই যে প্রভিন্সগুলো, এইগুলোকে বলা হতো সুবাহ বা সুবা। এর থেকেই নামটা এসছে, এই সুবার যারা অধিপতি ছিলেন তার থেকে নামটা এসছে সুবেদার। তা এই যে 22টা অঞ্চল বা 22টা প্রভিন্স, এই 22টা প্রভিন্সের মধ্যে এই লখনৌ, অযোধ্যা এই অঞ্চল নিয়ে যে সুবাটি, এই সুবার অধিপতি ছিলেন সাজাদ খান। এই সুবার যে প্রথম যে রাজধানীটি ছিল সেটি ছিল কিন্তু ফৈজাবাদের। 1775 সালে নবাব আসিফউদ্দৌলা তিনি ফৈজাবাদ থেকে যেটা আপনারা দেখবেন, এই বড়া ইমামবাড়া তৈরি করেছিলেন নবাব আসিফউদ্দৌলা। সালে আওধের নবাব আসিফউদ্দৌলা এই বড়া ইমামবাড়া নির্মাণ করেন। বড়া কথার অর্থ হলো বৃহৎ এবং ইমামবাড়া কথার অর্থ হলো প্রার্থনা গৃহ। আসলে এই ইমামবাড়া গঠনের পেছনে নবাব আসিফউদ্দৌলার একটি কর্মসংস্থানের মানসিকতা বা উদ্যোগ কাজ করেছিল। 1780 সালে লখনৌতে একটি খুব বড় দুর্ভিক্ষ হয় এবং যাতে বহু মানুষ কর্মহীন হয়ে পড়েন। নবাব তখন শহরের বিভিন্ন মানুষদের সাহায্য করবার জন্য এগিয়ে এলেন, কিন্তু লখনৌয়ের মানুষদের তহজিব বা সৌজন্যবোধ এতটাই বেশি যে তারা বিনা পরিশ্রমে নবাবের কাছ থেকে কোনো অর্থ নিতে রাজি হলেন না। নবাব তখন এই ইমামবাড়া গঠনের পরিকল্পনা করলেন এবং দিনের বেলায় তিনি শহরের সাধারণ মানুষদের এই ইমামবাড়া গঠনের কাজে লাগাতেন এবং রাত্রিবেলায় ইমামবাড়ার যে অংশগুলি অপছন্দ বলে মনে করা হতো সেই অংশগুলি শহরের অভিজাত ব্যক্তিদের দিয়ে ভেঙে ফেলা হতো। এইভাবে দিনের বেলায় গড়া এবং রাতের বেলায় ভাঙা, এইভাবে ইমামবাড়া গঠনের কাজ চলতে থাকে এবং দীর্ঘ প্রায় 4 বছর কাজ চলার পরে 1784 সালে ইমামবাড়া গঠন সম্পূর্ণ হয়। কাজেই এই ইমামবাড়া বিখ্যাত তার কারুকাজ বা শৈল্পিক স্থাপত্যের জন্য নয়, এই ইমামবাড়া বিখ্যাত হলো নবাব আসিফউদ্দৌলার যে প্রজা বৎসল মানসিকতা, সেই মানসিকতার প্রতিফলন হিসেবে। এই ইমামবাড়ার উল্লেখযোগ্য দ্রষ্টব্য স্থানগুলি হলো বাউরি বা গভীর কুয়ো, ভুলভুলাইয়া, নবাব আসিফউদ্দৌলার সমাধি আসিফি মসজিদ এবং বড়া ইমামবাড়ার বিখ্যাত দরবার হল, যেটি কোনো রকম সাপোর্ট ছাড়া দাঁড়িয়ে থাকা পৃথিবীর বৃহত্তম দরবার হল। সবাইকে নিয়ে এখন ভুলভুলাইয়ার ভেতরে ঘুরে বেড়াচ্ছি। একসাথে না হলে কেউ একজন হারিয়ে গেলেই গেল। ওটাই বলছি, কেউ মিস করে গেলে মুশকিল। এই ভুলভুলাইয়ার মধ্যে ক্রস দিয়ে দিয়ে ফেলুদা পুরো ভুলভুলাইয়া পরিক্রমা করেছিল, আর সেই বাদশাহী আংটি এই ভুলভুলাইয়ার মধ্যে চুইনগাম দিয়ে আটকে রেখেছিল।
वाले वही डायरेक्ट बीच का रास्ता, लेकिन हर जगह पे 4 रास्ता मिल रहा है, 1 2 3 4। अब यहाँ से हम चलेंगे दूसरे स्टोर पे, वो ये आहिस्ता बोलो, दीवालों के भी कान होते हैं। आइए यहाँ से আমরা এই বড়া ইমামবাড়ার ছাদের উপরে এসেছি। এই বড়া ইমামবাড়ার এই যে ছাদটি 330 ফুট লম্বা এই ছাদ, এবং এর প্রস্থ হচ্ছে 54 ফুট আর উচ্চতা হচ্ছে 60 ফুট। আর বড়া ইমামবাড়ার ভেতরে যে 3টি হল রয়েছে, সেই 3টি হল টোটাল তার দৈর্ঘ্য হচ্ছে 330 ফুট এবং এশিয়ার মধ্যে বৃহত্তম দরবার হল। কিন্তু আপনারা যখন এই ছাদটির উপরে আসবেন, এখান থেকে তো চারিদিকে লখনৌয়ের বিভিন্ন স্থাপত্যগুলি দেখবেনই, কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বড়া ইমামবাড়ার ভেতরে যে 3টি হল রয়েছে, সেই 3টি হলের ভেতরে আপনারা গম্বুজাকৃতি প্যাটার্ন দেখবেন। কিন্তু ছাদে আসলে তো সেই গম্বুজটি দেখা দেওয়ার কথা, কিন্তু এখানের ছাদটি কিন্তু পুরো ফ্ল্যাট। তাহলে এই রহস্যটা কি? এই গম্বুজের ওপরে এই যে ছাদটি দেখছেন, এই ছাদটি হচ্ছে প্রায় 16 ফুট পুরু, মানে এর পুরুত্ব। এবং এই যে 16 ফুট পুরু ছাদের যে কনস্ট্রাকশন, তার মধ্যে কিন্তু ভুলভুলাইয়াটি তৈরি হয়েছে। কি অসাধারণ ইঞ্জিনিয়ারিং, চিন্তা করুন। আচ্ছা, আপনারা কোথা থেকে আসছেন বলুন? আমরা টালিগঞ্জ, কলকাতা। টালিগঞ্জ। আর কলকাতা। আচ্ছা, নাম বলুন। মীরা রাহা। আচ্ছা, বলুন। আমরা টালিগঞ্জ। নাম কি আপনার? সুমিত সাহা। সুমিত সাহা। বলুন আপনার নাম বলুন। মণিদীপা সাহা। শুভম সাহা। আমাদের ভীষণ ভালো লাগে আপনার ব্লগ, মানে এইভাবে ঘরে বসে আমাদের দেখা হয়ে যায় এবং পৃথিবীর এই লখনৌ আসার আগে, না এই যে আপনার অনিন্দ ব্লগ আমার ব্যাগে রয়েছে, আমি কাগজটাও বার করছি। গাড়িতে বসে আমি দেখুন, গাড়িতে বসে আমি এই যে গাড়িতে বসে এই যে অনিন্দ এরকম লিস্ট তৈরি করেছেন, এই যে গাড়িতে বসে কাণ্ড। যাকে খুব ভালো লাগলো এইখানে এসেও আমাদের পরিবারের সদস্যদের সাথে দেখা হলো, এবং সকলে আমাদের ভিডিও দেখেন সেটা জেনেও ভীষণ ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আসুন তাহলে সবাই ভালো করে ঘুরুন। বড়া ইমামবাড়া থেকে বেরিয়ে এর ঠিক বাইরেই আপনারা দেখতে পাবেন 1784 সালে নবাব আসিফউদ্দৌলা নির্মিত রুমি দরওয়াজা বা তুর্কি গেট। এই রুমি দরওয়াজাটি প্রায় 60 ফুট লম্বা এবং ইস্তাম্বুলের সাবলাইম পোর্টের আদলে এটি তৈরি করা হয়েছিল। এখন আমরা এসেছি ছোটা ইমামবাড়ার সামনে। এটি পুরানা বাজার এলাকায় অবস্থিত এবং এখানে নবাবের পরিবারের লোকজন আজও বাস করেন। বড়া ইমামবাড়া যেমন স্থাপত্যের দিক থেকে বিখ্যাত, ছোটা ইমামবাড়া কিন্তু সৌন্দর্যের দিক থেকে বিখ্যাত। অপূর্ব সুন্দর কারুকার্য এই ইমামবাড়ার, খুব সুন্দর লাগে দেখতে। जब कलकत्ता पहुंच गए वारिद अली शाह, तो लखनऊ वालों की याद में एक शेर कह रहे हैं कि दरो दीवार पे हसरत से नज़र करते हैं, दरो दीवार पे हसरत से नज़र करते हैं, खुश रहो अहले वतन, रुख सदे आखिर है, सनम हम तो सफ़र करते हैं।
आदाब सर। এখন আমরা এসে পৌঁছলাম পিকচার আর্ট গ্যালারির সামনে। এই পিকচার আর্ট গ্যালারি, শাহী তালাও, এর পাশেই রয়েছে ক্লক টাওয়ার, এগুলি সব একই জায়গায়। আর যে টিকিট দিয়ে আপনারা বড়া ইমামবাড়ায় প্রবেশ করেছেন সেই একই টিকিটে কিন্তু ছোটা ইমামবাড়া এবং এই পিকচার গ্যালারি এটাও দেখা যাবে। পিকচার গ্যালারির ভেতরেও কোনো ক্যামেরা, মোবাইল কোনো কিছু অ্যালাউড নয়। পিকচার গ্যালারি থেকে দেখা যাচ্ছে এই হলো শাহী তালাও আর এই দিকে হলো ক্লক টাওয়ার। कि जब अमजद अली शाह का शेर, उनके शेर है सर कि इश्क के दर्द से आती है दवा की खुशबू, इश्क के दर्द से आती है दवा की खुशबू, ऐसी होती है मोहब्बत में वफा की खुशबू। मैं तो ऐसे ना मानूंगी, ना मानूंगी, मैं तो ऐसे ना मानूंगी, ना मानूंगी, छेड़खानी करत सतावत रुलावत सजना, मैं तो ऐसे ना मानूंगी, ना मानूंगी। আমরা এখন এসে পৌঁছলাম সিপাহী বিদ্রোহ খ্যাত রেসিডেন্সিতে। 1857 সালে সিপাহী বিদ্রোহ হয়েছিল এবং এই লখনৌতে তার আঁচ পড়েছিল 1858 সালের প্রথম দিকে। আসলে সিপাহী বিদ্রোহের সময় ইংরেজরা নবাব ওয়াজেদ আলী শাহকে এইখানে এই রেসিডেন্সিতে বন্দি করে রাখেন এবং তারপরেই কিন্তু এই ওয়াজিদ আলী শাহকে এখানে বন্দি করে রাখার জন্যেই এই লখনৌয়ের জনগণ ইংরেজদের উপরে ভীষণভাবে ক্ষেপে যান এবং তারা এই রেসিডেন্সি আক্রমণ করেন। রেসিডেন্সির বিভিন্ন অংশ সেই সময়ে ভেঙে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়। যারা এখানে ছিলেন মহিলা পুরুষ সবাই মিলে তাদেরকে এখানে হত্যা করা হয় এবং কারোকে শোনা যায় যে জীবন্ত জ্বালিয়েও দেওয়া হয়। তো রেসিডেন্সির সেই মর্মান্তিক ইতিহাস এবং সিপাহী বিদ্রোহের সেই যে আগুন সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল, তার পরবর্তীকালে ইংরেজরা নবাব ওয়াজেদ আলী শাহকে এখান থেকে ট্রান্সফার করলেন কলকাতাতে এবং মেটিয়া বুরুজে তিনি জীবনের শেষ দিন পর্যন্ত ছিলেন। সেই ইতিহাস তো আপনারা অনেকেই জানেন। ওল্ড লখনৌয়ের বিভিন্ন জায়গাগুলি আমরা ঘুরে দেখলাম, অর্থাৎ বড়া ইমামবাড়া, রুমিদার বাজার, রেসিডেন্সি, ছোটা ইমামবাড়া ইত্যাদি বিভিন্ন জায়গাগুলো ঘুরে নিয়ে তারপরে আমরা লাঞ্চ করলাম। লাঞ্চের পরে এখন বিকেলের দিকে আমরা এসেছি নিউ লখনৌতে। গোমতী নদীর পাশ দিয়ে খুব সুন্দর রাস্তা। আর নিউ লখনৌ ভীষণ চাকচিক্যপূর্ণ শহর, পরিষ্কার পরিচ্ছন্ন শহর। সেখানে আমরা প্রথমে এসেছি ডক্টর বি.আর. আম্বেদকর সামাজিক পরিবর্তন স্থল। এই জায়গাটি বা এই পার্কটি আম্বেদকর পার্ক নামে পরিচিত। 2008 সালে মায়াবতী যখন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন সেই সময় তিনি এই বিশাল পার্কটি নির্মাণ করেছিলেন। এই পার্কটির প্রবেশ মূল্য 25 টাকা এবং যদি পুরো পার্কটি আপনি ঘুরতে চান তাহলে আমার তো পার্কের আয়তন দেখে মনে হচ্ছে অন্তত 1 ঘন্টা সময়ও কম মনে হবে।
আম্বেদকর পার্কে বুবু এখন ঘুরে ঘুরে হাতি গুনছে। হ্যাঁ, প্রায় 60টার মতো হাতি আছে এখানে। এইদিকে 30টা, এদিকে 30টা। তুমি এটা গুনলে? হ্যাঁ, গুনলাম। আমার এই পার্কের সবচেয়ে ভালো লাগলো হচ্ছে এই গাছগুলোকে, কি অসাধারণ কারুকার্য করেছে শেকড় দিয়ে, দুর্দান্ত লাগছে এই গাছগুলো দেখতে। সারাদিন ধরে লখনৌয়ের বিভিন্ন জায়গায় ঘুরে এখন আমরা এসেছি লখনৌয়ের ক্যান্ট রোডে, এখানে মার্কেটিং করতে। এই সবাই নেমেছে লখনৌয়ের চিকনের জিনিস কিনতে। বুবুদি কিছুই কিনবেন না, কিন্তু বুবুদি সবাইকে গাইড করবেন। সবাই বললো বুবুদি চলো, তুমি গেলে দরদাম ভালো করতে পারো। একদমই না, দরদাম আমি করি না। কিন্তু কিছু কিনবে না? না না, কিনবো না এমন কোনো কথা দিতে পারছি না, পছন্দ হলেই কিনবো। তাহলে চলুন আমরা গিয়ে দেখি পছন্দ হয় নাকি। এই জায়গাটা হচ্ছে লখনৌয়ের ক্যান্ট রোডে। এছাড়াও লখনৌতে আপনারা হজরতগঞ্জে যেতে পারেন, আমিনাবাদে যেতে পারেন, বিভিন্ন জায়গাতে এই চিকনের জিনিস পাওয়া যায়। মুখ দেখেই মনে হচ্ছে পছন্দ হচ্ছে না নাকি? এই আমাদের পুরো টিম এখন বসে বসে লখনৌ চিকন দেখছে। কি ইন্দ্রনীল হচ্ছে? কত দাম এটা? 2950। খুব সুন্দর কালার। ये 7.5 मीटर है कुर्ता दुपट्टा बॉटम। চলছে এখনো কেনাকাটা। আর এই যে আমাদের যুবরাজ একেবারে খুব সুন্দর একটা পাঞ্জাবি বেচেছো। বলো কেমন লাগছে বলো। দারুণ লাগছে। ইনি আমাকে কারো কনফিউজ করে দিচ্ছে কি নেব কি নেব না। যে যখনই ভাববো শপিং শেষ তখন আরো আর ভালো জিনিস নিয়ে চলে আসছে। না না, দেখো দেখো, দেখে ভালো করে কেনাকাটা করো। বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে সবাই কিনছে, আর আমি ঘুরে ঘুরে সেগুলো দেখছি, কেনাকাটা দেখে কেনাকাটার আনন্দ নিচ্ছি। কেনাকাটা করো। এই যে এদিকে প্যাকেট হয়ে গেছে। এদিকে হয়ে গেছে। ও এইদিকে এক প্রস্ত হয়ে গেছে। আপনার হয়েছে? তিনটে? বাহ বাহ বাহ। হ্যাঁ, হ্যান্ড ওয়ার অপেক্ষাকৃত দামটা কম। হ্যান্ড ওয়ার, আচ্ছা আচ্ছা, দাম কম। আর এইখানে কিনতে কিনতে কাহিল হয়ে জ্যাকেট ট্যাকেট খুলে ফেললো। না, এবার শাড়ি ট্রায়াল দেবো বলে মানে একদম রেডি হয়ে গেছি। আর বুবুর এখনো মুখে হাসি ফোটেনি। না, আমার হাসি ফুটেছে, আমার শরীর ভালো লাগছে না। আমি 3টে চুড়িদার পছন্দ করে ফেলেছি, দারুণ সুন্দর রং তিনটেরই। একটু দেখাও। দেখাবো, আস্থার আনতে গেছে। বাহ, কি সুন্দর ক্যাটক্যাটে রংটা দেখো। এই একটা, এই একটা, আর এই একটা, আর এই হচ্ছে আস্থার তিনটে। খুব খুশি আমি এবার। দাদা তো খুব রাজসিক ভঙ্গিতে বসে আছেন, আনন্দ পাচ্ছেন তো? হ্যাঁ হ্যাঁ, এই হাসিটা ধরে রাখবেন মুখে। এগুলোর দাম কিরকম? 2000-এর মধ্যে একটা একটু দামি হয়ে গেছে, এটা হচ্ছে এইটা 3500। এই যে এটা অল ওভার কাজ, এই যে পুরোটা কাজ। এই কাজটা খুব সুন্দর, খুব সুন্দর। 3টে কিনলে একটি ফ্রি, তো সেই হিসেবে এই পাঞ্জাবি আমি গায়ে দিলাম। আপনারা তো আমাকে পাঞ্জাবি পরে খুব একটা দেখেন না, এবার ঠিক করেছি পাঞ্জাবি পরে ব্লগ করব। দেখুন কেমন লাগছে, দেখুন এটা পুরো ব্ল্যাক, আর এইখানে চিকনের কাজ করা। সুন্দর। এই যে ম্যাডামের পছন্দ। হ্যাঁ ভালো, খুব সুন্দর কালোটা। তাহলে নেওয়া যেতে পারে এটা, ব্যাস। তবে শুধু আমি একা নই, আমরা প্রত্যেকেই একটি করে পাঞ্জাবি উপহার পাচ্ছি। এই যে জিষ্ণুও পাঞ্জাবি কিনছে, এইখানে দাদা পাঞ্জাবি কিনছে। আপনি কিনেছেন পাঞ্জাবি? শার্ট নিয়েছেন, বাহ। তা আপনি কোনটা নিচ্ছেন? এইটা এখনো ঠিক হয়নি।
ভালোই। বাহ, দেখে সুন্দর, আর একটা তোমার সরষে কালার খুব সুন্দর। হ্যাঁ, মাস্টার্ড নবাবের দেশে এসে একটু পাঞ্জাবি না কিনলে মানায় না, সেই কারণে সবাই মিলে এইবারে গণহারে পাঞ্জাবি কেনা শুরু করেছি। দোকানে ঢুকেছিলাম 6:30টার সময়, এখন 8:15 বাজতে চললো। ওই প্রায় 2 ঘন্টা সময় যে কোথা দিয়ে কেটে গেল, এত সুন্দর কাটলো 2 ঘন্টা, দিনের সেরা সময়। এবার আমরা যাচ্ছি খাওয়ার জায়গায়। আমরা আজকে ডিনার করতে এসেছি দাস্তারখানে। দাস্তারখানের তো লখনৌতে অনেকগুলি আউটলেট আছে আপনারা জানেন, কিন্তু আজকে আমরা যেখানে এসেছি এটি আজকেই ইনোগ্রেট হয়েছে। এটি হচ্ছে লালবাগে যে নভেলটি সিনেমা রয়েছে, সেই নভেলটি সিনেমার বিল্ডিংয়ে। বেনারসের যে সকালবেলাকার যে প্রোগ্রাম, সকালবেলাকার বোটিং, এগুলো যদি লিপিবদ্ধ করা যায় অনেক বড়ই হয়ে যাবে। 5 দিনের জায়গায় আমরা বোধহয় 15 দিনের কাজটা 5 দিনে করে ফেলেছি। এটা অনিন্দ্যবাবু না থাকলে হতো না। আর আজকে কেমন ঘুরলেন? আজকে তো অসাধারণ, এবং সবথেকে বড় কথা প্রত্যেকটা জিনিসের ব্যাপারে ইতিহাসটাকে আমাদের মাথায় ঢুকিয়ে দিচ্ছেন, যে কোথা থেকে কি হলো, কিভাবে এগোলো, কোন জায়গায় কি হলো। এই যে বড়া ইমাম বাবা, ছোটা ইমাম বাড়া, বুলবুলাইয়া, এবং তার যে সমস্ত গাইড বা তার সঙ্গে অনিন্দ্যবাবু চেনি, উনি ওনার স্ত্রী, দুজনকেই আমরা। আপনার কেমন লাগলো বলুন? আমি ফার্স্ট টাইম এরকম মানে গ্রুপ ট্যুরে এলাম আর কি, কোনোদিন যাইনি। তো আমি বলবো মানে অসাধারণ লেগেছে, আমি সুযোগ পেলে আবার আসবো, এটাই আমার একটাই কথাই। তা এখানে এসে মানে লখনৌতে এসে তো গালোটি কাবাব আপনাকে খেতেই হবে। এখানে তুন্ডে কাবাবের কথা সবাই জানেন, কিন্তু আমরা এই দাস্তারখানের গালাটি কাবাব এর আগের বারও যখন এসেছিলাম অসাধারণ লেগেছিল, এবং আজকেও তাই নিয়েছি গালাটি কাবাব এখানে, এবং তার সাথে পরোটা। আর এরপরে আমরা নিচ্ছি মাটন বিরিয়ানি, আর ডিজার্টে আমরা অর্ডার করব শাহি টুকরা। এটাই হচ্ছে আজকে আমাদের ডিনার। মানে দারুণ সুন্দর একটা কম্বিনেশন লখনৌতে এসে, এর থেকে ভালো আর কিছু হয় না। খুব ভালো খাচ্ছি, খেতে খেতে কথা বলা যাচ্ছে না। আর আমার এই গালটি কাবাব খেতে খেতে সবসময় এটা মনে হয় ভাগ্যিস নবাব ওয়াজিদার দাঁতটা পড়ে গিয়েছিল, আর উনি এত খাবারের শৌখিন ছিলেন, এই জন্য এই গালটি কাবাবের আবিষ্কার হয়েছিল। আর সত্যি বলছি, এই দাস্তারখানের গালটি কাবাব সব কিছুকে ভুলিয়ে দেয়। মানে কারোর সঙ্গে যদি আপনার ঝগড়া বিবাদ হয়, তারপরে এসে যদি আপনি দাস্তারখানের গালটি কাবাব আর পরোটা খান, মন ভরে যাবে, সমস্ত গ্লানি, দুঃখ, কষ্ট মিটে যাবে। খুব ভালো, সত্যি খুবই ভালো। হোটেল টোটেল সব কিছু? হোটেল, হ্যাঁ, কোনো কমপ্লেন নেই। ওই রকম জায়গায় সত্যি যে হোটেলে আমরা ছিলাম ওই গলির মধ্যে, অসম্ভব খুব ভালো, খুবই ভালো। খুবই ভালো লেগেছে বেনারসের হোটেল। ওই রকম একটা কনজাস্টেড জায়গায় এত সুন্দর একটা হোটেল হতে পারে, এটা আমি কিন্তু কোনোদিন ভাবতেও পারিনি। খাবারও দারুণ, স্টে দারুণ, ঘোরা দারুণ, সব কিছু আমরা খুব লিমিটেড টাইমের মধ্যে অনেক কিছু দেখে নিয়েছি। খুব ভালো ব্যাপার, এক্সপিরিয়েন্স। হ্যাঁ, বোধহয় আলাদা দেবে। কি সেই আগের মতন স্বাদ আছে? স্বাদ পেলে? হ্যাঁ, খুব ভালো স্বাদ, খুব ভালো। দারুণ। প্রথমেই পেলাম হচ্ছে একদম গালাউটি কাবাব, সঙ্গে মোগলাই পরোটা, এখানকার স্পেশাল পরোটা, একদম নরম তুলতুলে। গালাউটি কাবাব মুখে দিতে একদম মেল্ট ইন মাউথ, অপূর্ব। তারপরে একদম গরম গরম মাটন বিরিয়ানি, মাটনের পিস অসাধারণ, এবং বিরিয়ানির চালটা খুব সুন্দর। স্যার দেখাবেন, কিন্তু অপূর্ব, এক্সেলেন্ট। ঠিক আছে, আমার প্লেটটা দেখেই নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে খাবার কত ভালো ছিল, যে আমি তাড়াতাড়ি খেয়ে নিয়েছি। খুব থ্যাংক ইউ। বিরিয়ানির স্বাদ অপূর্ব, তার সাথে সঠিক আমি বলবো মশলার কম্বিনেশন, একটা তীখা ভাব, মাংস প্রচণ্ড নরম, সব মিলেমিশে আমরা খুব এনজয় করছি গরম বিরিয়ানি এই মুহূর্তে।
কিরকম করছে আহাহাহা। জীবন ধন্য, জীবন ধন্য। আর কি চাই? দাস্তারখানের শাহী টুকরা যে না খেয়েছে সে জীবনে পৌঁছতেছে, এই বলে রাখলুম। অপূর্ব। বেনারস, অযোধ্যা এবং লখনৌয়ের আমাদের এবারের যে গ্রুপ ট্রিপ, আজকেই তার শেষ রাত, এবং আজকের রাত কেন পুরো ট্রিপটি আমরা খুব আনন্দের সঙ্গে কাটিয়েছি। প্রত্যেকটি জায়গা দারুণ সুন্দরভাবে ঘুরেছি এবং আপনাদের কাছে সেই বিষয়ে পুঙ্খানুপুঙ্খ তথ্য তুলে ধরলাম। তো আপনাদের কাছে কেমন লাগলো আমাদের এই ভিডিও, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ।